আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এখনকার আলোচনার বিষয় বাংলাদেশের নতুন সংসদের সামনে থাকা 133টি অধ্যাদেশ। আর সবচেয়ে বড় প্রশ্ন, এত অল্প সময়ে এতগুলো অধ্যাদেশ নিয়ে সত্যি সিদ্ধান্ত নেওয়া সম্ভব কিনা। ঘটনা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের 18 মাসের শাসন আমলে জারি করা 133টি অধ্যাদেশ জাতীয় সংসদে তোলা হয়েছে গত 12ই মার্চ, এবং সেগুলো যাচাইয়ের জন্য যেহেতু কোনো বিজনেস অ্যাডভাইজারি কমিটি তৈরি হয়নি, তাই একটি বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে, যে কমিটি 2রা এপ্রিলের মধ্যে সংসদে তাদের রিপোর্ট জমা দেবে। সমস্যা হলো, সংবিধানের 93/2 অনুচ্ছেদ অনুযায়ী সংসদের প্রথম বৈঠকে কোনো অধ্যাদেশ তোলার পর 30 দিনের মধ্যে সেটি অনুমোদিত না হলে সেটি আর কার্যকর থাকে না বা বাতিল হয়ে যায়। অর্থাৎ 12ই মার্চ সংসদে এই প্রস্তাব পেশ হওয়ার পর এবং সেদিন সংসদ শুরু হয়েছে, এবং সেখান থেকে হিসাব ধরলে এপ্রিলের শুরু প্রেরণার পর সম্ভবত 10 তারিখে এপ্রিলে সংসদের হাতে এই প্রস্তাবগুলো পাশ করতে হবে, এদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। তার মানে হাতে খুব অল্প সময় পড়ে থাকছে। যদি 2রা এপ্রিল এটা জমা হয়, তারপরে ছুটির দিনও থাকে। তাই মূল প্রশ্নটা আইনগত দিকের চেয়ে বেশি হলো রাজনৈতিক। সংসদ কি সব অধ্যাদেশ বাঁচাতে চায়, নাকি চায় যে কিছু বাঁচুক আর কিছু বাতিল হয়ে যাক? এখন সহজ ভাষায় বলি, এই 133টির মধ্যে অধ্যাদেশের মধ্যে কোনগুলো বর্তমান সরকার চায়, কোনগুলো থাকুক বাঁচুক আর কোনগুলো মরে যাক, এগুলো নিয়ে একটা আলোচনা করায়। এখন এই 133টি অধ্যাদেশকে মোটামুটি 4 ভাগে আমরা ভাগ করতে পারি। তার মধ্যে একটা ভাগ হলো কারিগরি, একটা প্রশাসনিক, একটা রাজনৈতিক আর একটা সাংবিধানিক। কারিগরি অধ্যাদেশ হলো সেগুলো, যেমন ধরুন ট্যাক্স বা কর সংক্রান্ত, ভ্যাট, কাস্টমস, রেজিস্ট্রেশন, ফৌজদারি বা দেওয়ানি পদ্ধতি, পাবলিক প্রকিউরমেন্ট, বিমান চলাচল, ট্রাভেল এজেন্সি বা এ ধরনের বিশেষ বিশেষ খাতের যে নিয়ম কানুন সংশোধন সম্পর্কিত বিষয়গুলো। এসবের বড় অংশ এমনিতেই কম বিতর্ক তোলে, সুতরাং সাধারণত সংসদে বিতর্ক খুব একটা হবে বলে মনে হয় না, কারণ এগুলো ক্ষমতার কাঠামো বদলায় না। তাই এই অংশের বেশিরভাগেরই পাশ হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। দ্বিতীয় ভাগে আসে প্রশাসনিক বিষয়, যেমন ধরুন স্থানীয় সরকার সম্পর্কিত অধ্যাদেশগুলো, বিভিন্ন কর্তৃপক্ষ গঠন সম্পর্কিত অধ্যাদেশ, ইলেকশন কমিশনের সচিবালয় কিভাবে তৈরি হবে সেই সম্পর্কিত অধ্যাদেশ, সংসদ সচিবালয়, বিভিন্ন ডেভেলপমেন্টাল বোর্ড বা উন্নয়ন কর্তৃপক্ষ, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ, কিভাবে ভূমির ব্যবহার করা যাবে, কিংবা চাকরির বয়স সীমা সংক্রান্ত বিষয়। এগুলোর মধ্যে এগুলোর কিন্তু অনেকগুলো সহজে পাশ হতে পারে, কিন্তু যেগুলো নতুন প্রতিষ্ঠান গড়ে তোলে বা ক্ষমতার খোল নলচে বা ক্ষমতার বন্টন বদলায়, সেগুলোতে আপত্তি উঠতেই পারে। যেমন ধরুন ওই যে উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, সচিবালয় গঠন, তারপরে ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ, এই সবগুলোর বেশ কিছু আটকে যেতে পারে। অর্থাৎ এই প্রশাসনিক যে দিকে অধ্যাদেশগুলো আছে, সেই অধ্যাদেশগুলো কিছু হবে পাস, কিছু হবে ফেল। তৃতীয় ভাগে আছে রাজনৈতিক বিষয়, আর এখান থেকেই গরম বা আসল উত্তাপ শুরু হবে। এই ভাগে আছে কারা, দেখা যাক বিশেষ কয়েকটা: গণভোট অধ্যাদেশ, জুলাই সংক্রান্ত নানা অধ্যাদেশ, নির্বাচন সম্পর্কিত সংশোধন, সংসদীয় আসনের
সংসদীয় আসনের যে সীমা নির্ধারণ, ভোটার তালিকা সংশোধনের যেসব কথা বলা হয়েছে, নির্বাচনী আইন বা আরপিও, এমনকি কিছু প্রতীকী যে বিভিন্ন বাতিল করার কিছু অধ্যাদেশ আছে, সেই আইনগুলো এর মধ্যে এসে যাবে। রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি আলোচিত ঝুঁকিপূর্ণ যে বিষয়গুলো, সেগুলো হলো গণভোট অধ্যাদেশ 2025, কারণ এটি জুলাই জাতীয় সনদের সংস্কার প্রস্তাবকে গণভোটের মাধ্যমে বৈধতা দেয়ার কাঠামো তৈরি করে। সরকার যে এটা মানবেই না, এটা যে বাতিল করবেই, সেটা তো গতকাল সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালেউদ্দিন আহমেদ তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন। তিনি তো বলেছেন এটা অধ্যাদেশ না আদেশ, সেটাই বোঝা দায়। এটা এমন জড়িয়ে গিয়ে এমন জটিল বিষয় তৈরি করেছে। আরেকটি অত্যন্ত বিতর্কিত অধ্যাদেশ হলো জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ, যেটিকে অনেকে জুলাই অংশগ্রহণকারীদের দায় মুক্তি বা আইনি সুরক্ষার অধ্যাদেশ হিসেবে দেখছেন। এ কারণেই এই ধরনের অধ্যাদেশ সংসদে পাশ হবে না, হতে পারে না, কারণ এগুলো সহজে চুপচাপ দ্রুত পাশ হয়ে যাবে এমনটা মনে করার কোনো কারণ নেই, এবং সরকারও চায় না যে এই অপরাধের সঙ্গে যারা জড়িত ছিল, বিভিন্ন মানবাধিকার সম্পর্কিত অপরাধের, সেই অপরাধের তারা দায় মুক্তি পাক, এটা সরকার চায় না, এবং বিশ্বের যে জনমত তারাও চায় এগুলোর বিচার হোক। সুতরাং এগুলো পাস হবে না। চতুর্থ ভাগে আসছে সাংবিধানিক বা প্রাতিষ্ঠানিকভাবে স্পর্শকাতর যেসব অধ্যাদেশগুলো, সেগুলো এর মধ্যে আছে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, পুলিশ কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংক্রান্ত একাধিক সংশোধন, এগুলো স্পষ্ট করেই বলা যায় পাস হবে না, এগুলো বাতিল হবে। এই ব্লকের জিনিসগুলো সবচেয়ে কঠিন, কারণ এগুলো সরাসরি রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য, বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ, মানবাধিকার এবং জবাবদিহির প্রশ্নে মানবাধিকার বিরোধী অবস্থানে প্রকাশ করে এগুলো। সুতরাং এগুলো পাস হওয়ার সম্ভাবনা নেই, এটা মোটামুটি ধরে নেওয়া যায়। উদাহরণ হিসেবে দেখুন, বিচারক নিয়োগ অধ্যাদেশ নিয়ে কিন্তু ইতিমধ্যে আদালতে রিট হয়েছে, আর সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ নিয়েও বড় ধরনের বিতর্ক ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। সুতরাং এগুলো পাস হবে না, হতে পারে না, হওয়া উচিত নয়। তাই সবচেয়ে ঝুঁকিতে থাকা অধ্যাদেশগুলোর তালিকায় আমি রাখবো গণভোট অধ্যাদেশ, জুলাই দায় মুক্তি ধর্মী অধ্যাদেশ, বিচারক নিয়োগ অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে সংশোধনগুলো, সেগুলো। এছাড়া নির্বাচন সংক্রান্ত বড় পরিবর্তন আনা অধ্যাদেশগুলোরও পাস হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন বড় প্রশ্ন, সরকার কি সত্যি চায় যে এই অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাক, এবং সরকার কি এই অধ্যাদেশগুলো বাতিল হয়ে গেলে তার বিরুদ্ধে কি দেশব্যাপী কোনো আন্দোলন বা বিতর্ক তৈরি হবে? এটা কি সরকার মনে করে, নাকি সরকার চায়? এটা নিশ্চিত করে তা বলা যায় না, কারণ সরকার নিজে কিন্তু এই বিষয়টা সংসদে তুলেছে, তোলার কথাই, নইলে তো অধ্যাদেশ এমনিতে বাতিল হয়ে যাবে। এবং বিশেষ কমিটিতেও পাঠিয়েছে, যেহেতু বিজনেস অ্যাডভাইজারি কমিটি তৈরি হয়নি। কিন্তু সরকার মনে করে না যে এগুলো, যেগুলো সরকার বাতিল করার কথা এতক্ষণ বললাম, বাতিল হয়ে যাক, যেটা সরকারের মনের ইচ্ছা, সেগুলো বাতিল হয়ে গেলেও যে দেশব্যাপী কোনো বড় কিছু
আন্দোলন বা বিতর্কের জন্ম হবে এমন কিন্তু নয়। আর তাছাড়া সবচেয়ে বড় কারণ একটা বাস্তবতার ব্যাপারও আছে। এত কম সময়ের ভেতরে 133টি অধ্যাদেশের সবগুলো নিয়ে গভীর আলোচনা করা যায় না বলবো না, অসম্ভব, এটা সম্ভবই না। সেই কারণে সবচেয়ে বাস্তবসম্মত দৃশ্যপট হলো কম বিতর্কিত কারিগরি ও প্রশাসনিক অধ্যাদেশগুলোর বড় অংশ পাস হয়ে যাবে, আর রাজনৈতিক ও সাংবিধানিকভাবে ভারী অধ্যাদেশগুলোর বড় অংশই সংসদে আটকে যেতে পারে বা সময় শেষ হয়ে নিজে থেকেই ঝরে যেতে পারে বা বাতিল হতে পারে। অর্থাৎ এটি শুধু আইনের প্রশ্ন নয়, এটি নতুন সংসদের প্রথম বড় রাজনৈতিক পরীক্ষাও। সংসদ কি অন্তর্বর্তী আমলের আইনগত উত্তরাধিকার গ্রহণ করবে, নাকি বেছে বেছে কিছু রেখে, যেগুলো নিরাপদ, যেগুলো আদৌ কোনো বিতর্কিত নয়, সেগুলো রেখে বাকিগুলো বাদ দেবে? কোনটা করবে সরকার, কোনটা বাদ দেবে? আমরা আমাদের বিচার বুদ্ধিমতে কয়েকটির কথা বললাম। সামনের কয়েক সপ্তাহের মধ্যে ফয়সালা সবাই দেখতে পাবে কি হচ্ছে। এই কারণেই 133টি অধ্যাদেশের লড়াই আসলে 133টি আলাদা কাগজের লড়াই নয়, এটি রাষ্ট্র ক্ষমতা, বৈধতা, বিচার, নির্বাচন এবং ভবিষ্যৎ রাজনৈতিক বন্দোবস্তের লড়াই। এই লড়াই নির্দিষ্ট করে দেবে বাংলাদেশে আগস্ট 2024 থেকে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত যে মাৎস্য ন্যায় কায়েম হয়েছিল তার কুশীলবদের যথাযথ বিচার। এর সঙ্গে আওয়ামী লীগকে যেভাবে গায়ের জোরে ফ্যাসিস্ট সরকার বলে তাদেরকে যেভাবে বাতিল করে দেওয়া হয়েছে, মাঠের বাইরে ঠেলে ফেলে দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে তাদেরকে আবার পুনরুত্থানের যে সম্ভাবনা, সেই সম্ভাবনার বাস্তবতা ও গণতন্ত্র আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্রের কি গতিপথ কিভাবে নির্ধারণ হবে। এক কথায় আগামী এই 133টি যে অধ্যাদেশ, তাদের ভবিষ্যৎ কিন্তু এগুলোই বলে দেবে। এক কথায় বাংলাদেশ এক সভ্য গণতন্ত্রে উত্তীর্ণ হতে পারবে কি না সেটা বলে দেবে এই 133টি অধ্যাদেশের তাদের কোনগুলো বাতিল হবে তার উপর। শুধু বাংলাদেশের মানুষ নয়, এই উপমহাদেশের মানুষ অধীর আগ্রহে নজর রাখছে এদিকে। এখনকার মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম। অসংখ্য অভিযোগের ভিত্তিতে গত বেশ কয়েক বছর ধরে র্যাবের বিলুপ্তি দাবি করে আসছে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন বেশ কয়েক বছর ধরে। যেহেতু র্যাবের বিরুদ্ধে তো অনেক ধরনের অভিযোগ রয়েছে, এই কথাগুলোও সত্য, কিন্তু একটি বিষয় আমি ঠিক বুঝি না যে অভিযুক্ত বিভিন্ন অপকর্মে অভিযুক্ত কোনো প্রতিষ্ঠানকে বিলুপ্ত করার মধ্য দিয়েই তেমনই আর যেসব প্রতিষ্ঠান রয়েছে বা সেই একই ধরনের অপকর্মগুলো সমাজ থেকে একেবারে দূর হয়ে যাবে কিনা, সে নিয়ে নানান ধরনের